আমরা এখন কোড টিউটোরিয়াল, খুবই খুবই ইম্পর্টেন্ট এই টিউটোরিয়ালটা, এটা আমরা শিখব। এখানে আমরা দেখব যে রিস্ক কিভাবে ম্যানেজ করে। ওকে, রিস্ক কিভাবে ম্যানেজ করে, এটার সাথে স্টপ লস, টেক প্রফিট, পিপ ভ্যালু সবগুলোরই একটা সম্পর্ক আছে। তো এই জিনিসটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট বলা হয়। এটাই হচ্ছে যে আসলে আপনার রক্ষা কবচ, রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, প্রোটেকশন। ওকে, অ্যাকাউন্ট প্রোটেকশন স্ট্র্যাটেজি। আমাদের অ্যাকাউন্টকে কিভাবে আমরা প্রোটেক্ট করব সেটাই এখানে আমরা শিখব। আমরা যে কোনো কিছু শেখার আগে প্রোটেকশনটাকে সবচেয়ে হাই হাই ইম্পর্টেন্স দিয়ে ধরবো। ঠিক আছে, তো প্রোটেকশন, প্রথমে আমাদেরকে বুঝতে হবে পিপ কি। তো অলরেডি আমি বলেছি পিপ হচ্ছে কোনো একটা ভ্যালুর 4 নাম্বার পয়েন্টকে পিপ ধরা হয়। ওকে, যেমন এখানে ধরি, এইখানে আমার এই যে এইটা হচ্ছে আমার কিন্তু 208.17, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? গ্রেট ব্রিটেন পাউন্ড আর জাপানিজ ইয়েন এটার ক্ষেত্রে। তো পাউন্ড, এখানে হচ্ছে জাপানিজ ইয়েনের ক্ষেত্রে। ইয়েন যখন থাকে তখন হচ্ছে যে দশমিকের পরে 2 ঘর থেকে আমার হচ্ছে যে পিপের ভ্যালুটা ক্যালকুলেট করা হয়। আমরা যখন চার্টে কোনো একটা ভ্যালু দেখি তখন এটা কিন্তু পিপেটে আমাকে দেখায়, পিপেটে। তো আমরা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টুলটা ক্রস হেয়ার বলা হয়, এটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখেন এইখানে এইটা আমাদের কি চার্ট? এটা কিন্তু 4 আওয়ার চার্ট। আচ্ছা, ডেইলিতে আমি ক্লিক করলাম, ডেইলি চার্টে চলে যাই, এবং ডেইলি চার্টে এখানে একটা বিশাল বড় একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ক্যান্ডেলটাকে আমি দেখি, মেজারমেন্ট করতেছি, মাউসের লেফট বাটন প্রেস করে মেজারমেন্ট করতে পারবো। দেখতেছি এখানে কত, 3012 পয়েন্ট এটা দেখাচ্ছে। তো 3012 পয়েন্ট মানে হচ্ছে আমার 301 পিপ, মানে 300 পিপ মুভমেন্ট হয়েছে একদিনে। ঠিক আছে, এই বিশাল বড় ক্যান্ডেলটা। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই মোটামুটি 100 পিপের কাছাকাছি কিন্তু মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা মাউস রাখি এটার দেখতে পাবো যে এটার 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 উপরে মাউস রাখছি, এখনো শো করতে চাচ্ছে না। আহ, আচ্ছা, আমরা এটার উপরে দেখতেছি। ঠিক আছে, এই এই ক্যান্ডেলটার উপর দেখি, এই ক্যান্ডেলটার উপরে দেখলে দেখা যাচ্ছে যে এটা আমার ওপেন হয়েছিল 207,669-এ এবং ক্লোজ হয়েছে 208,509-এ। মানে মোটামুটি কতখানি, যদি আমি ওই কন্ট্রোল F ক্লিক করি, যদি আমি এখান থেকে এখানে মেজারমেন্ট নিই, 157 পয়েন্ট, মানে 157 পিপ পর্যন্ত উঠানামা করছে এই ছোট্ট একটা ক্যান্ডেলে। 157, 157 পিপ মানে কিন্তু 100। তাহলে আমি ভ্যালুটা আসলে লিখে নিই, ভ্যালুটা লিখে নিলে সবচেয়ে ভালো হবে। ভ্যালুটা লেখার দরকার নেই, কারণ এখানে আমাদের লেখা হয়েছে। ধরেন যে এখানে 157 আছে। যদি জেপিওয়াই পেয়ার হয়, জাপানিজ ইয়েন যদি পেয়ার হয়, তাহলে হচ্ছে যে দশমিকের পরে 2 ঘরে যে যেটা চেঞ্জ হবে, যেমন এইখানে 157.05 যদি হয় তাহলে আমাদের 4 পিপ চেঞ্জ হয়েছে। ওকে, ইউরো ইউএসডি জাপানিজ ইয়েনের ক্ষেত্রে 4 ডিজিট হবে। ঠিক আছে, তো আমরা ইউরো ইউএসডিতে চলে যাই। ইউরো ইউএসডিতে দেখায় যে ইউরো ইউএসডির ক্ষেত্রে কি হয়। এখানে এই যে একটা ইউরো ইউএসডি খোলা আছে, ইউরো ইউএসডিতে যদি যাই তাহলে দেখেন ভ্যালুগুলো দেখাচ্ছে কিরকম, 1.17710। তো 1.17710,
তো এই 4 নাম্বার ডিজিটে যে আমরা আসলে একটা পিপ ক্যালকুলেট করি, 4 নাম্বার ডিজিটে যে, ঠিক আছে। এখানে 1.1775 মানে হচ্ছে আমাদের 4 পিপ চেঞ্জ হচ্ছে। এখন আমাকে বুঝতে হবে যে তাহলে আমরা বলতে পারি যে ডেইলি কতটুকু পিপ চেঞ্জ হতে পারে ইউরো ইউএসডি জিবিপি ইউএসডির ক্ষেত্রে। তো আমরা একইভাবে যদি চার্টটাতে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি ডেইলিটা সিলেক্ট করে নিই, ডেইলি সিলেক্ট করে নিলে এখানে দেখতেছি মোটামুটি একটা মাঝারি সাইজের একটা ক্যান্ডেল নিই, এইটা। তো এটা আমাকে দেখাচ্ছে 1.17386 তে ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছে 1.17193 তে। তো আমরা যদি ওই একইভাবে কন্ট্রোল এফ প্রেস করতে হবে, তাহলে আমি ওটার মেজারমেন্ট নিতে পারবো। এখান থেকে এখানে ড্র্যাগ করে মাউস লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে আনলে দেখতেছি এটা 531 পয়েন্ট, মানে হচ্ছে 53 পিপ। মানে বলতে পারি প্রতিদিনই প্রায় 50 পিপ আমার মুভমেন্ট হয়, ঠিক আছে, প্রতিদিনই প্রায়। তার মানে আমরা বলতে পারি যে এই পেয়ারগুলোর ক্ষেত্রে এভরিডে অলমোস্ট 50 পিপ মুভমেন্ট অন অ্যাভারেজ, ঠিক আছে। এবং জাপানিজ ইয়েনের ক্ষেত্রেও এরকমই হয়, ঠিক আছে। জাপানিজ ইয়েনের ক্ষেত্রেও আমাদের জাপানিজ ইয়েনের যদি চলে যায় আমি একইভাবে, জাপানিজ ইয়েনের ক্ষেত্রে এটা H1 মানে হচ্ছে যে আমার আওয়ারলি চার্ট হয়ে আছে, এটাকে ডেতে নিয়ে যাই, ডেতে নিয়ে গেলাম, ডেতে নিয়ে যাওয়ার পর মোটামুটি মাঝারি সাইজের একটা ক্যান্ডেল নিই। তো কন্ট্রোল এফ প্রেস করে এটার মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আনলে দেখতে পাচ্ছি 1878 পয়েন্ট, মানে 187 পিপ পর্যন্ত কিন্তু উঠানামা করতেছে, কোয়াইট হাই আর কি, ঠিক আছে। তো এখানে বেশ ভালোই মুভমেন্ট আছে আর কি এক এক দিনে 187। একটু ছোট নিয়ে দেখি কিরকম, এটাকে নিচ্ছি 110। তার মানে মোটামুটি বলা যায় যে প্রায় 120 পিপ মুভমেন্ট হয় জাপানিজ পেয়ারগুলোর ক্ষেত্রে, ইউএসডি জাপি और জিবিপি জেপিওয়াই এক্সেট্রা জেপিওয়াই পেয়ার্স, ঠিক আছে। এই জাপানিজ ক্ষেত্রে এরকম মুভমেন্ট হয়, ওকে। আচ্ছা, পিপ তাহলে বোঝা হলো এবং মুভমেন্ট আমরা বুঝতে পারলাম। এরপরে তাহলে আমাদের দেখতে হবে স্টপ লস এবং টেক প্রফিট। এখন স্টপ লস আমরা কতটুকু দিব যেটা আমার ক্যাপিটালকে প্রোটেক্ট করবে, এটার একটা রুলস হচ্ছে 1 থেকে 2% আমাকে স্টপ লস দেওয়া উচিত। এর মানে কম দিলে হয় কি, এর কম দিলে মার্কেট যেহেতু জিগজ্যাগ করতে করতে মানে উপরের দিকে বা নিচের দিকে যায়, এই জিগজ্যাগ আমাকে বারবার হচ্ছে যে মার্কেটের এন্ট্রি থেকে লস খাওয়ায় বের করে দিবে। হ্যাঁ, তো এই জন্য আমাকে যথেষ্ট মানে হচ্ছে স্পেস রাখতে হবে যাতে করে এই জিগজ্যাগটা আমার এন্ট্রিটাকে ফলস প্রমাণিত না করে, ওকে। তাকে এনাফ মানে ফ্লেক্সিবিলিটি দিতে হবে যাতে করে সে সুইং করতে করতে উপরের দিকে চলে যায়। তো এই সুইংটা যাতে করে আমাকে মানে মার্কেট থেকে এন্ট্রি থেকে লস না করে ফেলতে পারে, এই জন্য হচ্ছে এটা দেওয়া হয়। আর টেক প্রফিট তো বোঝাই যাচ্ছে আমার টার্গেট যেখানে গেলে মানে আমি প্রফিটটা তুলে নেব, ঠিক আছে। এখন যদি আমার ইউরো ইউএসডিতে এন্ট্রি নিই, প্রাইস যদি এতে থাকে 1.1000, তাহলে 20 পিপ যদি আমি লস নিতে রাজি আসি, তার মানে প্রাইস এখান থেকে 20 পিপ মাইনাস হলে, ঠিক আছে, তাহলে প্রাইস হবে এইটা -20, ঠিক আছে।
এটা মাইনাস এটা -20, এই তাহলে 20 পিপ রিস্ক হচ্ছে। ওকে, আর টেক প্রফিট ভাবে একই রকম। তাহলে টেক প্রফিট যদি হয় তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে এই যেটা এন্ট্রি প্রাইস তার থেকে আমার 40 পিপ আমি কি করলাম, প্লাস করে নিলাম, তাহলে 40 পিপ আমি পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমি কি করতেছি, রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 ফলো করতেছি। আমরা চাইলে বেটার টু ইনক্রিজ 1:5, ঠিক আছে। ফাইভ টাইমস তার মানে হচ্ছে আমি 5 বার যদি লসও করি, 1 টাইম উইন, মানে 5 বার আমি লস করলে আমার একবার উইন করার যেই হচ্ছে প্রফিট সেটাকে নষ্ট করবে, ঠিক আছে। তার মানে কিন্তু 1:5 এটা আসলে খুব ডিফিকাল্ট, 1:2টা সহজ। আমি বলবো যে 1:3 মেনটেন করতে সক্ষম হয়। এরপরে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও তো দেখলাম, এখন পিপ ভ্যালু ক্যালকুলেটর। হ্যাঁ, আমাদের প্রত্যেকের যে এই যে পিপে মার্কেটে যে মুভমেন্টটা হচ্ছে, তাহলে আমার কতখানি প্রফিট হতে পারে, এটা প্রফিট হবে, এটা ডিপেন্ড করতেছে আমি কি ইউনিটে আসলে বাই সেল করতেছি, আমার ইউনিট কি, মানে কতগুলো করে আমি বাই সেল করতেছি। তো লট সাইজ কি, এটাকে এই ইউনিটগুলোকে বলা হয় লট সাইজ। লট সাইজ ইউনিট মানে কি, এখানে ইউনিট মানে হচ্ছে হাউ মেনি পিসেস, ঠিক আছে, আমি কত পিস বাইং অথবা সেলিং অ্যাট এ টাইম, কতগুলো আমি বাই অথবা সেল করতেছি একবার। অলরাইট, সো যদি 0.01 হয় এটাকে বলা হয় আপনার মাইক্রো লট। মাইক্রো লট এটা হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে মাইক্রো লট। তো মাইক্রো লট মানে হচ্ছে 1000 পিস আমি ইউনিট বাই করতেছি, ইউরো ইউএসডিও হতে পারে, এবং এটার প্রাইস হচ্ছে পার পিপ মুভমেন্টে, ঠিক আছে, পার পিপ ভ্যালু মুভমেন্ট যদি হয়, পার পিপ ভ্যালু মুভমেন্টের জন্য আমার আচ্ছা, পার পিপ ভ্যালু মুভমেন্টের জন্য পার পিপ ভ্যালু মুভমেন্টের জন্য আমার হচ্ছে যে $0.1 করে প্রফিট অথবা লস হবে। যদি 0.1 হয় তাহলে এটাকে বলা হচ্ছে মিনি লট, এবং $1 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লট, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড লটে করলে $10 করে হবে। এক এক দিনে আমরা দেখতে পেলাম যে এক এক দিনে আমাদের কিন্তু মোটামুটি আমরা দেখতে পেলাম যে পার ডেতে আমাদের কত 120 পিপ করে মুভমেন্ট হচ্ছে, ইউএসডির ক্ষেত্রে প্রায় 50 পিপ বা অ্যাবাভ মুভমেন্ট হচ্ছে। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে আমাদের এই
এক লটে ট্রেড করাটা কিন্তু খুব হাই রিস্ক হয়ে যাবে। কারণ এক লটে যদি আমি ট্রেড করি, এক লটে, তাহলে পার ডে ইন ইউরো ইউএসডি, ঠিক আছে, ইউরো ইউএসডিতে আমরা মোটামুটি, তার মানে কি, $500, $500 থেকে প্রায় $1000 আমরা প্রফিট অর লস উই ক্যান সি, ঠিক আছে, আমরা এত পরিমাণ প্রফিট এবং লস আমরা দেখতে পাবো, যেটা কিন্তু মোটেও ভালো কোনো জিনিস নয়, যেটা হচ্ছে আমার জন্য অনেক রিস্কি হয়ে যাবে। তো যদি আমরা ট্রেড সাইজ এখন 0.1 লটে নিই, তাহলে তাহলে কি হবে, জাস্ট এটার হবে, মানে 50-এর জায়গায় তাহলে 50 পিপ, মানে $50 হবে, আর এখানে $100 হবে যদি 0.1-এ নিই। তো এখানে দেখা যাচ্ছে যে 25 পিপ আমার টার্গেট। তো 25 হলে 0.1 যদি হয়, তো 0.1 লট মানে হচ্ছে কত, 0.1 লট মানে হচ্ছে আমার $1, 0.1 লট মানে হচ্ছে $1 পার পিপে, তাহলে 25 পিপ হলে 25 ইন্টু 0.1, তাহলে হচ্ছে $25, তার মানে $25 আমার লস হবে বা প্রফিট হবে, ঠিক আছে, প্রফিট হবে। এখন রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করব, আমরা ধরেই নিচ্ছি যে আমরা এক একটা ট্রেডে 1 থেকে 2%-এর বেশি আমরা লস, মানে হচ্ছে যে করতে রাজি না। হুম, আচ্ছা, তাহলে রিস্ক অ্যামাউন্ট হচ্ছে 2%। এটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর নির্ভর করবে যে কত পার্সেন্ট, কারণ এটা তো যেহেতু 1 থেকে 2% এর জন্য ব্যালেন্সের উপরে, হ্যাঁ, রিস্ক নিচ্ছি কত পার্সেন্ট, সেটা করলে আমরা রিস্ক অ্যামাউন্টটা পেয়ে যাব। সো মানে জাস্ট এটা হচ্ছে অপোজিট ক্যালকুলেশন মেথড, যে আমরা কিভাবে রিস্কটা নিচ্ছি। তো অ্যাকাউন্ট ব্যালেন্স যদি আমার 1000 হয়, আমার হচ্ছে 2% রিস্ক নেওয়া মানে হচ্ছে $20 পর্যন্ত আমি রিস্ক আমি নিতে রাজি আছি। তাহলে $20 মানে কি, $20 মানে হচ্ছে তাহলে ইন অ্যানাদার ওয়ার্ড 20 পিপ লস করতে রাজি আছি, 20 পিপ রিস্ক নিচ্ছি। আর 20 পিপ রিস্ক নিচ্ছি মানে কি দাঁড়ালো, 20 পিপ রিস্ক মানে হচ্ছে যদি আমার ওই লট সাইজ হয়, লট সাইজ তাহলে হবে 0.1, ঠিক আছে। বুঝা গেল, তাহলে লট সাইজ হচ্ছে 0.1 আর 20 পিপ রিস্ক, তাহলে হচ্ছে কি $20, $20, আর এটা হচ্ছে সিনারি, ওকে। এখন আমরা যেটা বুঝতে পারলাম যে $1000 যদি থাকে, তাহলে $1000 মোটামুটি আমাদের 0.1 দিয়ে যদি আমরা ট্রেড করি, তাহলেই কিন্তু মানে 0.1টাও আমাদের জন্য আসলে বেশি হয়ে যায় 2% রিস্ক, মানে আমার কাছে অনেক হাই রিস্কই মনে হয়। আমাদেরকে আসলে আরো লো রিস্কে ট্রেড করা উচিত, ওকে, লো রিস্কে ট্রেড করা উচিত। তো এখানে নর্মালি আমি একটা একটা ছোট্ট একটা স্ট্র্যাটেজি দেখাই দিই। সেই স্ট্র্যাটেজিটা অনেকটা এরকম। আমরা কি করব, আমরা যদি আমার অ্যাকাউন্ট হয় 1000 USDর ক্ষেত্রে, তাহলে আমরা মিনি লটে, মাইক্রো লটে ট্রেড করব 0.01, ঠিক আছে, মাইক্রো লটে ট্রেড করব দিনে ডেইলি 3টার বেশি ট্রেড করব না, 3টার বেশি আমরা ডেইলি ট্রেড করব না, ওকে। এবং এখানে এসএল যে নিব, এসএল আমরা স্টপ লস নিব, কতগুলো স্টপ লস নিব আমরা ধরে নিচ্ছি 50 পিপ করে, অলরাইট। তাহলে দেখি সিনারিওটা কি হবে। তাহলে সিনারিওটা হচ্ছে 0.01, 0.01-এ হচ্ছে 0.1
ডলার পার পিপ, লট সাইজ হচ্ছে আমার 0.01, 0.1 পার পিপ ভ্যালু। ওকে, এটার সাথে আমি মাল্টিপ্লাই করতেছি কত, 50 পিপ মুভমেন্ট। ঠিক আছে, তাহলে 50 পিপ মুভমেন্ট মানে আমার দাঁড়াচ্ছে $5। ঠিক আছে, $5, রাইট। $5, তাহলে $5, আর আমরা 3টা ট্রেড নিব। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাই 3 ট্রেড, তাহলে আচ্ছা 3টা ট্রেড না নিয়ে আমরা এখানে 4টা ট্রেড নিলাম, 4টা ট্রেড। ওকে, 4টা ট্রেড যদি নিই তাহলে 4 পাচ্ছে আমার হচ্ছে $20 রিস্ক। ঠিক আছে, এটা রিস্ক নিচ্ছি। এখন তাহলে কি হলো, আমি $20 রিস্ক নিচ্ছি। ওকে, কতখানি গেইন করার জন্য? এখন এটা হচ্ছে আমার রিস্ক, আর রিওয়ার্ড তাহলে কি হবে, রিওয়ার্ড হবে 0.1 মাল্টিপ্লাই 50-র জায়গায় আমি তাহলে রিওয়ার্ড ধরতেছি 1:3। ঠিক আছে, রিওয়ার্ড ধরতেছি 1:3, রিস্ক ধরলাম হচ্ছে যে আমার এটা। অলরাইট, স্পেস করে দিই, রিওয়ার্ড হচ্ছে 1:3, তাহলে 150, তাহলে 0.1 ইন্টু 150, তাহলে 15, 4 15 60। তাহলে এভরিডে উই আর রিস্কিং কত পার্সেন্ট, তাহলে 1000-এর 20 মানে 1000-এর 20, তাই না? 1000-এর 10 হচ্ছে 1%, রিস্কিং 2% টু গেইন, তাহলে 6%। 1000 ভাগ 20, ঠিক আছে, টু গেইন কি 1000 ভাগ 60। অলরাইট, সো $1000 যদি আমাদের অ্যাকাউন্ট হয়, অ্যাকাউন্ট সাইজ যদি আমার $1000 হয়, তাহলে আমরা এইভাবে রিস্ক রিওয়ার্ড রেশিওটা বের করে নিতে পারি। অলরাইট, আই হোপ ইউ আন্ডারস্টুড। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস বুঝবো, খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লেভারেজ। লেভারেজ মানে হচ্ছে যেটা হচ্ছে ব্রোকার আমাদেরকে বড় করতে দিবে। এটা হচ্ছে একই সাথে পাওয়ারফুল জিনিস কিন্তু খুবই ডেঞ্জারাস। ওয়াই ইট ইজ পাওয়ারফুল, কারণ আমরা যদি আমার অ্যাকাউন্টে $1 থাকে, তাহলে আমরা ওটা দিয়ে আমরা $50 পর্যন্ত কন্ট্রোল করতে পারি, যদি আমরা 50 লেভারেজ নিই। মানে এটা জাস্ট গুণিতক হিসেবে কাজ করবে। ওকে, যদি 500 হয় তাহলে $500 পর্যন্ত আমরা নিতে, 500 গুণ পর্যন্ত আমরা অ্যাসেট বাই সেল করতে পারবো। কিন্তু এটা হচ্ছে যে এই যে হাই লেভারেজ যদি আমরা ইউজ করি, খুব দ্রুত আমরা সবকিছু হারাই ফেলবো। ওকে, সো
রুল অফ থাম কি? রুল অফ থাম মানে হচ্ছে যে মানে আমরা মোটামুটি যে নিয়মটা ফলো করতে পারি, অলওয়েজ 1:10 লেভারেজ, 1:10 লেভারেজটা ইউজ করা সবচেয়ে বেস্ট। কারণ এটা না ইউজ করলে আবার হবেও না, এটা আমাদের 1:10 ইউজ করব। যদিও ইভেন দো উই উই উইল গেট, আমরা, ঠিক আছে, আমাদের 1:500 লেভারেজ ইজ গিভেন ইন আওয়ার অ্যাকাউন্ট। যদিও আমাদের অ্যাকাউন্টে এই পরিমাণ লেভারেজ দেওয়াও থাকে, তারপরও আমরা হচ্ছে যে 1:10টাই সবসময় ইউজ করব, এর বেশি ইউজ করব না, কারণ না হলে আমাদের সব কিছু আমরা লস করতে পারি। মার্জিন সেটা হচ্ছে যে আমাদের ওই একইভাবে লেভারেজের সাথে সম্পর্কিত। আমরা যদি মানে হচ্ছে ব্যাপারটা এরকম না যে মার্জিন, মার্জিন কল জিনিসটা বুঝলেই যথেষ্ট। মার্জিন কল হচ্ছে যদি ইফ আমাদের লস যদি এক্সিড করে, ঠিক আছে, আমাদের লস যদি এক্সিড করে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইন দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স, মানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স সাইজ তার মানে অ্যাকাউন্ট ব্যালেন্স, ঠিক আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স সাইজ যদি আমার 1000 USD হয়, $1000 হয়, অ্যাকাউন্ট সাইজ যদি আমার $1000 হয়, ইন দ্যাট কেস, ঠিক আছে, যদি আমাদের, যদি ব্যাপারটা এরকম যে আমরা ট্রেডিং উইথ, ঠিক আছে, 1 লট, তাহলে কি হবে, $10, ঠিক আছে, $10 পার পিপ মুভমেন্ট, তাই না, মুভমেন্ট। তো তাহলে $10 মাল্টিপ্লাই, তাহলে 100 পিপ চেঞ্জ এগেইনস্ট আস, ঠিক আছে, যদি আমাদের অপোজিটে চলে যায়, ইন দ্যাট কেস আমরা কি হলো, $1000 লস, $1000 লস উইল মেক এ মার্জিন কল, অ্যাকাউন্ট ব্লো আপ হয়ে যাবে, অ্যাকাউন্ট আমাদের বাস্ট হয়ে যাবে। আমরা ট্রেড থেকে আউট হয়ে যাব, অ্যাকাউন্ট আমার হল্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে মার্জিন কল। আচ্ছা, এরপরে আমাদের তাহলে সবকিছুই আমরা মোটামুটি দেখলাম। আমাদের বিগিনারের মিস্টেকগুলো সবচেয়ে বেশি যেটা থাকে, অনেকে স্টপ লস ইউজ করতে চায় না, যত বড় মনীষী রাজা বাদশা এবং এক্সপার্ট যেই হই না কেন, ঠিক আছে, ফিউচার প্রেডিক্ট করতে পারার যত বড় মানুষই হোক না কেন, আমাদেরকে সবসময় স্টপ লস দিয়ে কাজ করতে হবে। বেশি লেভারেজ আমরা কখনো ইউজ করব না, স্টপ লস আমরা চেষ্টা করব সেটা হচ্ছে ম্যাক্স, কি ম্যাক্স 2%, ঠিক আছে, অলওয়েজ এই 2% রাখবো আমরা। লেভারেজ আমরা কখনোই 1:10 এর বেশি নিব না, এবং র্যান্ডম লট সাইজ কখনো চুজ করব না, ফিক্স লট সাইজ আমাদের প্রথমেই হচ্ছে যে অ্যাকাউন্ট সাইজ দেখে আমরা লট সাইজ ফিক্স করে দেব। রিস্কিং 10 থেকে 50% পার ট্রেড, এটা আসলে পিওর গ্যাম্বলিং, এটা কোনো
ফেয়ার বিজনেস, ঠিক আছে? এটা কোনো আসলে কোনো কিছুর মধ্যে পড়ে না এটা। রিভেঞ্জ ট্রেডিং, যদি কোনো কারণে if we lose best is to stay away. From the terminal, আমরা টার্মিনাল থেকে সরে যেয়ে আমরা একটু রেস্ট নেব। তো এখানে কিছু আরো টিপস দেওয়া আছে যে 1 থেকে 2% ম্যাক্সিমাম রিস্ক নিব, সবসময় টেক প্রফিট এবং এসএল নিব, রিস্ক রিওয়ার্ড রেশিও 1 থেকে 1:2 নিব। আমি যেটা বলবো 1:3 নিতে, 1:2 আসলে খুব কম হয়ে যায়। লট সাইজ আমরা আগে থেকেই ডিফাইন করে নিব এবং আমরা ক্যাপিটালকে প্রোটেকশন করা শুরু করব, মানে প্রোটেকশন নেওয়া শুরু করব। তো সবার প্রথমেই আমাদের অ্যাকাউন্ট খোলার পরই আমাদের এই কাজগুলো আসলে করতে হবে। প্রথমে হচ্ছে আমরা বেসিক শিখলাম, এরপরে আমরা দেখলাম যে MT4টাকে কিভাবে ইনস্টল করতে হয়, তারপরে হচ্ছে যে চার্টকে আমরা কিভাবে মানে টেমপ্লেট ঠিক করি এবং চার্ট দিয়ে কিভাবে আমরা দেখলাম যে জুম ইন জুম আউট করা, স্কেলগুলোকে ঠিক করা, টাইম ফ্রেমগুলোকে রিড করা, আমরা এই জিনিসগুলো দেখলাম। এই যে টাইম ফ্রেম, এগুলোকে বলা হয় টাইম ফ্রেম। কোন টাইম ফ্রেমে কিভাবে চার্টকে নিতে হয়, কিভাবে আমি এন্ট্রি নিব, কোন এখানে হচ্ছে যে আমার বিভিন্ন রকম অ্যাসেট আছে, যে কোনো অ্যাসেটের উপর রাইট ক্লিক করে আমরা চার্ট উইন্ডো ক্লিক করলে এরকমভাবে চার্ট উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। চার্ট উইন্ডো দেখতে এরকম চলে আসে। এটাকে রাইট ক্লিক করে আমাদের ওই টেমপ্লেট যেটা আমরা সেভ করে রাখতেছি, যে কোনো টেমপ্লেট সেভ করে নিয়ে নেবো এখানে। এভাবে করলে টেমপ্লেটটা আমাদের চলে আসবে। তখন আমাদের যে টেমপ্লেটে আমরা অভ্যস্ত, আমি ড্র্যাগ করে করে এখানে এভাবে সরাইতে করতে পারছি, মুভমেন্ট করতে পারতেছি চার্টটাকে। এভাবে চাইলে স্কেলটাকে ড্র্যাগ করে হচ্ছে ছোট বড় করে নিতে পারতেছি। নিচে হচ্ছে আমার অ্যাসেটগুলো দেখাচ্ছে, ওকে, কি কি পজিশন নিছি সেটা দেখাচ্ছে। আর মোটামুটি এই আর কি। আর হচ্ছে যে এইখানে মুভিং অ্যাভারেজ গুলো দেখাচ্ছে। মুভিং অ্যাভারেজ দিয়ে আমি সবসময় হচ্ছে যে ডিরেকশন গুলো বুঝে থাকি। ইন্ডিকেটর নিয়ে আরো বিস্তারিত পরে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই।